চড়ুই পাখি, তোমার মামাকে আমিও একটু মাম্মা ডাকি। 5 বছরের বাচ্চা ছেলেটার হঠাৎ এহেন আবদার মিশ্রিত প্রশ্নে হতবিহ্বল মৌটুসী স্তব্ধ হয়ে কতক্ষণ চেয়ে রইল ওর আদুরে মুখটার দিকে। একটা বাচ্চা ছেলের মুখে এমন আবদার শুনে প্রথমেই যে বিষয়টা মাথায় আসার কথা সেটাই মৌটুসীর আন্তাজকে প্রভাবিত করল। তবুও নিশ্চিত হওয়ার জন্য মৌটুসী ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসল। আলতো করে ওর নরম গাল দুটো 2 হাতের আজলায় তুলে নিয়ে আদুরে গলায় জিজ্ঞেস করলো, আমাকে মাম্মা ডাকলে তো তোমার মাম্মা রাগ করবে বীর? বীর সহসা সরল গলায় উত্তর দিল, লাগ করবে না, আমার তো মাম্মাই নেই। ইস, কি করুণ এক স্বীকারোক্তি! এমন আদুরে কণ্ঠে এই নিষ্ঠুর বাক্য শোভা পায়? মৌটুসীর মাতৃমনটা মুচড়ে উঠল। এজন্যই হয়তো এতগুলো দিনেও ছেলেটির পাশে তার মাকে দেখা যায়নি। আর সে একটা মৃত মানুষকে নিয়ে কত কিছু ভেবে ফেলেছিল। মৌটুসীর ভীষণ মায়া হলো এই মাহারা বাচ্চাটার প্রতি। সে নিজেও তো একজন মা। সে বীরের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বলল, আচ্ছা বীর সোনা, তোমার যখন মন খারাপ চাইবে তুমি আমাকে মাম্মা ডাকবে, কোনো সমস্যা নেই। চড়ুইয়ের মতো আমিও তোমার মাম্মা বাবা। মৌটুসীর কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে চড়ুই গম্ভীর মুখে চট করে বলে উঠল, না বীর, তোমাকে মাম্মা ডাকবে না। বীর, তুমি আমার মাম্মাকে মাম্মা ডাকতে পারবে না, আমি দেবই না। মৌটুসী মেয়ের ফোলা মুখের দিকে তাকিয়ে বলল, কেন চড়ুই পাখি, বীর আমাকে মাম্মা ডাকলে কি সমস্যা? না মানে না। চোখ মুখ শক্ত করে বলল চড়ুই। বীর মলিন মুখে চড়ুইয়ের দিকে তাকিয়ে আছে। ছোট ছোট মায়াবী চোখ দুটো স্পষ্ট আকুতি জানাচ্ছে চড়ুইকে, যেন সে তার মাম্মার আদরের ভাগ একটু তাকেও দেয়। মৌটুসীর খারাপ লাগলো। মেয়ের মাথায় হাত রেখে বুঝিয়ে বলল, এমন করে না চড়ুই পাখি, দেখো বীরের তো মাম্মা নেই। আমাকে মাম্মা ডাকলে হয়তো তার ভালো লাগবে। বীর তো তোমার বন্ধু, তাই না? চড়ুই বুকে হাত গুজে গাল ফুলিয়ে দাঁড়িয়েছিল। এই পর্যায়ে মৌটুসীর দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আমারও তো পাপা নেই মাম্মা, তাহলে তাকে বলে দাও সে তোমাকে মাম্মা ডাকলে আমিও তার পাপাকে পাপা ডাকবো। শুরু বছরের দ্বিতীয় সকাল। প্রকৃতির রুক্ষ মেজাজ যেন হাড় কাঁপানো শীতে জাঁকিয়ে বসেছে। বেলা গড়ালেও বোঝবার উপায় নেই। ঘন কুয়াশার চাদরে চারপাশটা কেবলই অস্পষ্ট ধূসর। সেই সাথে রাজশাহী শহরের রেলগেটে নেমে এসেছে এক ধরনের গুমোট স্থবিরতা। কুয়াশার ভেতর জ্যামে আটকা পড়ে আছে লম্বা গাড়ির সারি। সেই জ্যামের মাঝেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটি সাদা রঙের বিএমডাব্লিউ। গাড়ির ভেতরে বিরক্ত চিত্তে বসে আছে আরহাম বোরাক শিকদার। সুগঠিত কপালে ভাঁজ ফেলে বৃদ্ধা আঙ্গুল চালিয়ে ক্রমাগত ফোনের জলজল মসৃণ স্ক্রিন স্ক্রল করে চলেছে সে। বোরাক শিকদারের পাশের সিটে বসা 5 বছরের একটি বাচ্চা ছেলে। দুজনকে একসাথে কিংবা একই ফ্রেমে দেখলে যে কেউ এক পলকেই বলে দিতে পারবে রক্তের সম্পর্ক ছাড়া এমন মিল হওয়া অসম্ভব। দুই প্রজন্মের দুজনের গায়ের রং, চেহারার গড়ন, চুলের স্টাইল, চোখের রং এবং চাহনি সবকিছুই প্রায় হুবহু। আরহাম বোরাক শিকদারের একমাত্র পুত্র সে আজান বীর শিকদার। বীরের স্কুলের প্রথম দিন আজকে। বাবার সাথে স্কুলে যাচ্ছে বলে ভেতর ভেতর খুশির পাহাড় জমে আছে তার। কিন্তু অন্য সকল বাচ্চাদের মতো চঞ্চলতার সাথে চিত্ত ফেটে বাইরে বেরিয়ে আসছে না সেই খুশি। একটু বেশি শান্তশিষ্ট আর আদুরে কিনা। আজকে বীরের গেট আপও হুবহু পাপার মতো। কুচকুচে কালো রঙের উষ্ণ স্যুট প্যান্ট, পায়ে চকচকে কালো বুট আর মাথায় উলের কালো শীতের টুপি। সেই সাথে বা কবজিতে কালো ডায়ালের বেবি ওয়াচ। মাথা থেকে পা পুরোটাই জুনিয়র বোরাক শিকদার। দীর্ঘক্ষণ জ্যামে আটকে বসে থাকার এই পর্যায়ে বীর সিটে বসেই উসখুস করতে শুরু করলো। সিট বেল্টের ভেতরেই তার ছোট্ট শরীরটা নড়াচড়া করছে ক্রমাগত। ছেলের এই অস্থিরতা বোরাক শিকদারের তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না। সে ফোন থেকে চোখ সরিয়ে একবার ছেলের দিকে তাকালো। তারপর ড্রাইভারের পাশের সিটে বসা ছেলেটার উদ্দেশ্যে নির্দেশ দিয়ে বলল, সাফওয়ান, ফিডার। ভারী কণ্ঠস্বরের জন্য স্বাভাবিক কথাটা ও গাড়ির নিস্তব্ধতায় কেমন রাশভারী শোনালো। সাফওয়ান দ্রুত কাপ হোল্ডার থেকে দুধের ফিটারটা নিয়ে ব্যাক সিটে বসা বোরাক শিকদারের দিকে বাড়িয়ে দিল। বোরাক তা হাতে নিয়ে ঢাকনা খুলে ছেলের মুখে ধরল। সাধারণত এই বয়সের বাচ্চারা বাধা ধরা নিয়ম করে ফিডার নেয় না, তবে বীরের ক্ষেত্রে ভিন্ন।
সেই যে 4 মাসের বয়সে মায়ের বুকের দুধ ছেড়ে ফিডার নিতে হয়েছিল মুখে, আজও তার অমোঘ অভ্যাস ছাড়তে পারেনি ছেলেটা। ঘন্টায় অন্তত একবার দুধের ফিডার দিতেই হবে তাকে। মহিলা কলেজ রোডে 3তলা এক ভবনের সামনে দাঁড়িয়ে আছে হলুদ রঙের একটি লেডিস বাইক। বাইকের ওপর বুকে হাত গুজে বসে আছে চড়ুই। তার ছোট্ট আদরে মুখটা বাইরের কুয়াশা ঢাকা পৃথিবীর মতোই বিরক্তিতে চেয়ে ধূসর হয়ে আছে। বুড়ো যুগলের সন্ধিস্থলে গোটা তিনেক ভাঁজ ফেলে সে তাকিয়ে আছে সামনেই দাঁড়িয়ে থাকা যুবতীটির দিকে। এই শীতের সকালে লং স্কার্ট আর সবুজ সোয়েটার পরিহিত মৌটুসীকে দেখতে বেশ স্নিগ্ধ লাগলেও বর্তমানে মেজাজটা তার মোটেও তেমন নয়। কানে ফোন চেপে ধরে বারবার কপালে ভাঁজ ফেলছে সে। ওপাশ থেকে কল রিসিভ না হয় মৌটুসীর বিরক্তি এখন চরমে। চড়ুই এই নিয়ে 3বারের মতো অস্থির হয়ে কবজিতে থাকা ডিজনি ঘড়িটার দিকে তাকালো। সেখানে ফুটে ওঠা ইংরেজি সংখ্যাগুলোর সময় নিয়ে ধাতস্থ করে অধৈর্য গলায় বলে উঠল, দেখো মাম্মা, 8:20 বেজে গেল, আমার স্কুলে লেট হয়ে যাবে কিন্তু। মৌটুসী ফোন কানে নিয়ে রাগে দুঃখে অসহায় মুখে মেয়ের দিকে তাকালো। চড়ুই তাড়া দিতে ঠোঁট উল্টে ডেকে উঠল, মাম্মা চলো চলে যাই, আর কখন আসবে? মৌটুসী ঘাড় ঘুরিয়ে 3তলা ভবনটির দিকে আরেকবার তাকিয়ে মনে মনে কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে ইচ্ছে মতো ধুয়ে দিল। তারপর গজগজ করতে করতে বাইকে উঠে বসলো সে। হেলমেটটা পরে নিয়ে কি মনে করে শেষবারের মতো আরেকবার ডায়াল করলো মৌটুসী। এবার যেন ভাগ্য সুপ্রসন্ন। ওপাশ থেকে কল রিসিভ করে হ্যালো বলতে মৌটুসী কিছুটা চড়া গলায় বলে উঠল, এই যে মিস, আজ সকাল 8টায় আপনার একটা কেক ডেলিভারি আসার কথা ছিল, আশা করি মনে আছে। ওপার থেকে কিছু একটা বললে মৌটুসী কান থেকে ফোন নামিয়ে নিল। ইতিমধ্যে 8:20 বাজে। 9টা থেকে চড়ুইয়ের স্কুল। প্রথম দিনই লেট হবে বোধহয়। রাগে মাথা ফেটে যাচ্ছে মৌটুসীর। লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করল সে। রাগের ঠিক নেই তার। দেখা যাবে ক্লায়েন্টকে সামনে পেলে 2-4টা কড়া কড়া কথা শুনিয়ে দেবে, যা সে একেবারেই করতে চায় না। এতে ব্যবসায়িক ইমেজ নষ্ট হবে, একটা ক্লায়েন্ট হাতছাড়া হবে। বিজনেসের এই স্টার্টিং পয়েন্টে একটা ক্লায়েন্টও খুব গুরুত্বপূর্ণ। 3 মিনিটের মাথায় ঘুম ঘুম চেহারায় এক তরুণী হন্তদন্ত হয়ে গেট দিয়ে বেরিয়ে এলো। গেটের সামনে মৌটুসীদের দেখে বুঝতে বাকি রইল না ইনি যে কাঙ্ক্ষিত ডেলিভারি নিয়ে এসেছেন। মেয়েটি কাছে এসে ব্যস্ত গলায় বলল, সরি আপু, আমার একদম স্মরণে ছিল না, ফোনটা সাইলেন্ট করা ছিল। মৌটুসী জোরপূর্বক মুচকি হেসে কেকের প্যাকেটটা বাড়িয়ে দিতে দিতে বলল, আসলে আমারও একটু তাড়া আছে আপু, তাই আর কি। মেয়েটি কেকের নির্ধারিত দাম এগিয়ে দিলে মৌটুসী টাকাটা নিয়ে বিনয়ী ধন্যবাদ জানালো। মেয়েটি হাসি হাসি মুখ করে বলল, আপু, আমার ফ্রেন্ড থেকে আপনার কেকের এমন পজিটিভ রিভিউ পেয়েছি যে আমি আর থাকতেই পারলাম না, ট্রাই করতে নিয়ে নিলাম। নিজের প্রশংসা শুনে মৌটুসীর এতক্ষণের সকল বিরক্তি কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল যেন। ছোট মোটো সুন্দর চেহারাটা চকচক করে উঠল। ঠোঁটে এবার সত্যিকারের অকৃত্রিম হাসি ফুটল তার। বলল, মাই প্লেজার আপু, আশা করি আপনারও ভালো লাগবে। আশা করি। তরুণীটি উল্টো ঘুরে হাঁটা দিলে মৌটুসী চটজলদি বাইক স্টার্ট দিতে দিতে মেয়েকে উদ্দেশ্য করে বলল, শক্ত করে ধরে বসো মাম্মা। চড়ুই এতক্ষণ পিছন থেকে আলতো করে মায়ের কোমর জড়িয়ে চুপচাপ তাদের কথোপকথন শুনছিল। এবার হাতের বাঁধন দৃঢ় করল সে। পিঠে মাথা এলিয়ে দিয়ে বলল, চলো মাম্মা। বাইক চলতে শুরু করতেই শীতের হিম শীতল হাওয়ায় এসে ছুঁয়ে দিতে লাগলো চড়ুইয়ের ছোট্ট শরীর। কিঞ্চিত কেঁপে উঠল সে। মাম্মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে পিঠের সাথে একেবারে মিশে গেল। মৌটুসী মেয়ের যুবধুবু অবস্থা খেয়াল করে বলল, ঠান্ডা লাগছে মাম্মা, আমার চাদরটা দিব? চড়ুই বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল, না লাগবে না, তাহলে তোমার শীত করবে। মৌটুসী কথা না বাড়িয়ে বাইকটা আবারও একটু সাইডে নিয়ে নিজের গলা থেকে চাদরটা খুলে চড়ুইয়ের শরীরে পেঁচিয়ে দিল। চড়ুই কিছু বলতে নিলে থামিয়ে দিয়ে বলল, কোনো কথা নয় চড়ুই পাখি, বাইক অনেক জোরে চালাবো, ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে পড়বে। তুমি অসুস্থ হবে না? না, আমি বড় মানুষ, বড় মানুষরা সহজে অসুখে পড়ে না। মাই ব্রেভ বয়, একদম ভয় পাবে না জান বাচ্চা, কেমন? সাফন চাচু এখানেই থাকবে, ওই জানলা দিয়ে সবসময় দেখবে তোমাকে। বীর বাধ্য ছেলের মতো মাথা কাত করে সায় জানালো পাপাকে। বোরাক শিকদার ছেলের মাথার টুপিটা কানের দিকটায় আরেকটু নামিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে বলল,
আচ্ছা কলিজা, আমি এখন আসি। তুমি চাচুর সাথে বসে থাকো, পড়াশোনা করো, তারপর টিচার এসে পড়াবেন, অনেক গল্প শোনাবেন। ছুটি হলে তুমি আমাকে নিতে আসবে পাপা? উৎসাহী কণ্ঠে জিজ্ঞেস করলো বীর। না পাপা, আজকে আসতে পারবো না। তুমি চাচু আর ড্রাইভার দাদুর সাথে চলে যেও, কেমন? মলিন হয়ে এলো বীরের মুখ, ছোট গলায় বলল। আচ্ছা। ছেলের এই বিষণ্ণতা বোরাক শিকদারের হৃদয়ে সূক্ষ্ম এক আঁচড় কাটল যেন। তবে বরাবরের মতোই আবেগকে শক্ত হাতে আড়াল করে সে সাফওয়ানের দিকে ফিরে বলল। বীরের খেয়াল রাখিস, ক্লাসের ফাঁকে ফাঁকে এসে ফিডার দিস ওকে। ভয় বা অস্বস্তি ফিল করলে বেশিক্ষণ রাখবি না এখানে, বাসায় নিয়ে যাবি। হেড টিচারের সাথে কথা বলা আছে আমার। ঠিক আছে ভাই। বোরাক শিকদার ছেলের সারা মুখ জুড়ে ছোট ছোট চুমুইকে দিল, আদরে গলায় বলল। পাপার গুড বয় হয়ে থেকো কলিজা বাচ্চা। বীরও চুমু ব্যাক করলো বাবাকে, বলল। কলিজা পাপাল গুড বয় হয়ে থাকবে। বোরাক শিকদার ক্লাস থেকে বেরিয়ে গেলে সাফওয়ান বীরের পাশে বসে বলল। দেখো চাচ্ছু, তোমার কতগুলো বন্ধু, এরা সবাই তোমার বন্ধু। বীর এবার চারপাশটা চোখ বুলিয়ে দেখতে লাগলো। পুরো ক্লাসরুম তার মতোই ছোট ছোট ছেলে মেয়েদের কলকাকলিতে ভরে উঠেছে। প্রত্যেকের সাথে আছে তাদের মা বাবা, বিশেষ করে মা। এটা ওটা বুঝিয়ে বলছে তাদের স্কুল জীবনের প্রথম দিন বলে কথা। ছোট ছোট মুখগুলোতে চরম উৎসাহ লেপ্টে আছে, আবার দু একজনের চোখে ভয়ের সূক্ষ্ম ছায়াটাও খেলা করছে। চাচু তোমাকে কতগুলো টিপস দেই, শোনো। বীর কৌতূহলী চোখে তাকালো সাফওয়ানের দিকে। চাচ্চুর টিপস মন দিয়ে শুনবার অপেক্ষা। প্রথমে সবার সাথে ভাব করতে হবে, গ্যাং বানাতে হবে নিজের, লিডার হবে তুমি। ক্লাসে তোমার রাজত্ব চলবে, দাপটি থাকবে অন্যরকম। বীরের নাম শুনলেই সবাই ভয়ে থরথর করে কাঁপবে। সাফওয়ানের ভারী ভারী কর্তৃত্বপরায়ণ বুদ্ধিগুলো বীরের সরল মাথায় ঢুকলো না। উল্টো সে বলল। আমাকে ভয় পাবে কেন? আমি তো গুড বয়। পাপা বলেছে গুড বয়রা কাউকে ভয় দেখায় না। আমিও দেখাবো না। বীরের এই সুন্দর যুক্তির অবশ্য যথার্থ কারণ আছে। খেলতে খেলতে মজার ছলে একদিন এক হরর কস্টিউম পরে 2 বছরের ফুফাতো ভাই ভুবনের সামনে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গি করে ওকে ভয় দেখিয়েছিল বীর। সেদিন কি ভয়টাই না পেয়েছিল ছোট্ট ভুবন। কাঁদতে কাঁদতে কাঁপুনি দিয়ে জ্বর এলো তার। সেদিন বোরাক শিকদার ছেলেকে কাছে নিয়ে খুব করে বুঝিয়েছিল এমন আর না করতে। গুড বয়দের অন্যরা ভয় পাবে কেন? তাদের তো সবাই ভালোবাসবে, আদর করবে। আর ভয় পাবে পচা ছেলেদের। ছোট্ট বীরের সরল মস্তিষ্ক বাবার সেই দিনের সেই কথাগুলো কঠোরভাবে লালন করে আসছে। এদিকে বীরের সরল উত্তরটা শুনে সাফওয়ান বাকরুদ্ধ। বুঝতে পারল নিষ্পাপ একটা প্রাণকে সে ভুলভাল জিনিস শিক্ষা দিতে যাচ্ছিল। সে নিজের ভুল বুঝতে পেরে বীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। হ্যাঁ চাচ্চু, পাপা একদম ঠিক বলেছে। বন্ধুদের ভয় দেখাতে হয় না, তাদের সাথে শুধু ভাব করতে হয়। ক্লাসরুম থেকে বেরিয়ে দোতলার করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় নিজের নাম ধরে ডাক শুনে থমকে দাঁড়ালো বোরাক শিকদার। পেছনে ফিরতে আধো পরিচিত এক মুখ নজরে এলো। হাসি মুখে এক যুবতী নারী দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসছে। হাই বরাক, কেমন আছো? বোরাক সামান্য ভ্রু কুচকে মুহূর্তের জন্য স্মৃতি হাতড়ে নিল, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল। আরে নীতি, তুমি এখানে? আমি স্কুলে পড়াই, কিন্তু তুমি? ছেলেকে নার্সারিতে ভর্তি করিয়েছে। বাহ, এরই মধ্যে বাবা হয়ে গেছো তুমি। এদিকে আমাকে দেখো, এখনো কুমারী রয়ে গেলাম। বোরাক মৃদু হাসল। তার ছেলের নাম? বীর, আজান বীর শিকদার। বীর, নাইস নেম। বলেই নীতি এবার বোরাক শিকদারের পা থেকে মাথার নিবিড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল। কলেজ জীবন থেকে দেখে আসছে এই সুদর্শন ছেলেটাকে। কলেজ ভার্সিটিতে তার পিছে যে মেয়েরা লম্বা লাইন লেগে থাকতো, তা কি নীতির অজানা? ইউনিভার্সিটি শেষ করার পর মাঝের বেশ কিছু বছর দেখা সাক্ষাৎ হয়নি তাদের। আজ সেই তরুণ বোরাক শিকদার পরিপূর্ণ যুবক। বয়স বাড়ার সাথে সাথে চেহারার আভিজাত্যপূর্ণ সৌন্দর্য দ্বিগুণ হয়েছে, বেড়েছে দৃশ্যমান গাম্ভীর্য। সেই সাথে শরীরী গঠনেও এসেছে বলিষ্ঠ পরিবর্তন। কালো শার্ট শুটের আদলে তা স্পষ্ট। তার কথাবার্তা, চলাফেরা, পোশাক আশাক সব কিছুই এক লহমায় একজন মেয়ের মোহের নজর কাড়বার নিবিড় সক্ষমতা রাখে। এই যেমন এখন তার সামনে স্রেফ দাঁড়িয়ে আছে, তাতেই তার আভিজাত্যমণ্ডিত ব্যক্তিত্বের আভা ছড়িয়ে পড়েছে। বয়স কতই বা হবে, 31-32-এর বেশি হওয়ার সুযোগ নেই কোনো। নীতি আর নিজের মুগ্ধতা দমিয়ে রাখতে পারল না, বলেই ফেলল। কিন্তু তুমি আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছো বড়ে।
নিজের এই প্রশংসা বোরাক শিকদার কিভাবে নিলেন তা তার ব্যক্তিত্ব দেখে বোঝার উপায় নেই। সেই সৌজন্যর খাতিরে নিস্পৃহ স্বরে কেবল পাল্টা বলল। তুমিও বেশ সুন্দরী হয়েছ। নীতি লজ্জা মিশ্রিত মুচকি হাসলো, জিজ্ঞেস করলো, ভাবি আসেনি? বোরাক শিকদার ছোট স্বাভাবিক একটা নিঃশ্বাস ফেলে খুব অবলীলায় বলল। না, উই আর সেপারেটেড। নীতি মুহূর্তখানেক থমকালো মনে হয়, পরক্ষণেই বলে উঠল, ও সরি, আমি আসলে জানতাম না। ভার্সিটি থেকে বেরোনোর পরে একবার শুনলাম তুমি বিয়ে করে নিয়েছো। তারপর থেকে তুমি কোনো খোঁজে পাওয়া হয়নি। এভাবেই টুকটাক আরও দুই একটা কথা বলে প্রস্থান করলো বোরাক। নীতি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও টিচার্স রুমের দিকে পা বাড়ালো। হাই স্পিডে একটানে 20 মিনিটের মাথায় বাইক এসে থামলো শহরের অন্যতম নামকরা কিন্ডারগার্টেন স্কুলের সামনে। 9টা বাজতে এখনও 10 মিনিট বাকি দেখে স্বস্তির শ্বাস ফেলল মৌটুসী। চড়ুইকে বাইক থেকে নামিয়ে মাথার ছোট্ট হেলমেটটা খুলে দিল, তারপর গায়ের চাদরটাও খুলে সেটা নিজে পরে নিল। চড়ুইয়ের আদরে মুখে উপচে পড়া খুশি আর একরাশ উৎসাহ। মৌটুসীর নজর এড়ালো না তা। মৌটুসীর ভেতরটা প্রশান্তিতে ছেয়ে গেল সেই খুশি দেখে। তার মেয়ে তার চড়ুই পাখি হাসলে মৌটুসীর কাছে এই গোটা পৃথিবীটাও হাসে। চড়ুইয়ের পিঠে থেকে গোলাপি স্কুল ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল মৌটুসী। অন্য হাতে মেয়ের হাত ধরে মেন গেটের দিকে যেতে যেতে আদুরে গলায় জিজ্ঞেস করলো, ফার্স্ট ডে অ্যাট স্কুল, চড়ুই পাখির অনুভূতি কেমন? মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে চড়ুই এক প্রকার লাফিয়ে উঠল, খুশিতে ডগমগ হয়ে বলল, অনেক খুশি খুশি মাম্মা, চড়ুই পাখি আজকে অনেক হ্যাপি। মৌটুসী মেয়ের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে নিজেও মিষ্টি করে হাসল। মূল ফটক আর স্কুল প্রাঙ্গণ জুড়ে অনন্য দৃশ্য। চড়ুইয়ের মতো দলে দলে অসংখ্য ক্ষুদে শিক্ষার্থী তাদের অভিভাবকদের হাত ধরে ভেতরে প্রবেশ করছে। কেউ কেউ একটু বড় মাঠ জুড়ে ছোট ছোটই করে বেড়াচ্ছে। বিলাসবহুল এই স্কুলে পড়ুয়া প্রায় প্রতিটি শিশুই উচ্চবিত্ত পরিবারের সন্তান, তাই সবার পোশাকেই দামি ব্র্যান্ডের চাকচিক্য। স্কুল ইউনিফর্মের ডিজাইন সম্প্রতি পরিবর্তন করা হয়েছে, নতুন মডেল এখনও প্রকাশ হয়নি বলে এই বৈষম্যগুলো চোখে পড়ছে। মৌটুসী এবার আর চোখে একবার মেয়ের দিকে তাকালো। চড়ুইয়ের পরনে দামি কোনো ব্র্যান্ডের পোশাক নেই, সাধারণ একটা জিন্স প্যান্ট আর হালকা বেগুনি রঙের বেবি উইন্টার কোট তার পরনে। গলায় জড়ানো তুলোর মতো নরম একটা সাদা বেবি মাফলার, এতেই রূপকথা থেকে উঠে আসা পুতুলের মতো দেখাচ্ছে তাকে। কি আদরে মুখ, ফর্সাকাল দুটো অল্প ফোলা ফোলা, শীতের প্রদাহে নাকের ডগাটা কিঞ্চিত লাল হয়ে উঠেছে। কোটটা তার ক্ষীণ দেহের মাপের চেয়ে কিছুটা বড় হয়, ছোট্ট হাতগুলো প্রায় পুরোপুরি ঢাকা পড়ে গেছে, শুধু হাতা থেকে আঙ্গুলের ডগাগুলো একটুখানি উকি দিচ্ছে। এক কথায় আপাদ মস্তক সাক্ষাৎ একটা কিউটের ডিব্বা। তবুও মৌটুসীর মাতৃমনে নিরন্তর নেমে এলো, কেন যেন নিজেকে একজন ব্যর্থ মা মনে হয় তার। এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে তার সন্তানকে সে সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টায় নেমেছে ঠিকই, কিন্তু তাতে তাল মিলিয়ে চলতে প্রয়োজনটুকু হাতে তুলে দিতে পারছে না। জীবনযাত্রায় নিজেকে ত্রুটিপূর্ণ পথিকের মতো মনে হয় মৌটুসীর, অথচ তার ছোট্ট চড়ুই পাখির মনে বিন্দুমাত্র অভিযোগ নেই। মায়ের সামর্থ্যের বাইরের পছন্দের জিনিস নিয়েও তার কোনো আবদার নেই, নেই কোনো বায়না। এতটুকু বয়সে প্রয়োজনের তুলনায় ঢের বেশি বুঝতার সে। দোতলার নার্সারি ক্লাসে প্রবেশ করলো তারা। ইতিমধ্যে ক্লাসের সামনে সারির সকল বেঞ্চ পূর্ণ, তা দেখে মন খারাপ হয়ে গেল চড়ুইয়ের। এখন কি একেবারে পেছনের দিকে বসতে হবে তাকে? মৌটুসী মেয়ের হাত ধরে তৃতীয় সারির একটি বেঞ্চের দিকে এগিয়ে গেল। সেখানে বীর বসে আছে, আর সাফন মাথা নিচু করে তাকে কিছু একটা বলছে। মৌটুসী মৃদু স্বরে ডাকলো, এক্সকিউজ মি। সাফন মাথা তুলে তাকালে মৌটুসী সবিনয়ে বলল, এই সিটটা মনে হয় খালি আছে। জি আপু, অবশ্যই। বলেই সাফওয়ান দ্রুত উঠে দাঁড়িয়ে বেঞ্চের জায়গা করে দিল। মৌটুসী ইশারায় চড়ুইকে বসতে বলল। চড়ুই গিয়ে বসলো বীরের পাশেই। মৌটুসী ওপরের বেঞ্চে ওর ব্যাগটা রেখে দিল। এর মধ্যে একজন পিয়ন এসে অভিভাবকদের বাইরে যেতে তাড়া দিলেন। সাফওয়ান চড়ুইকে দেখিয়ে দিয়ে বীরের উদ্দেশ্যে বলল, চাচা, তোমার আরেকটা বন্ধুর সাথে মিট করো তুমি। আমি এখন বাইরে গিয়ে দাঁড়াই, তোমাদের মিস এখনই চলে আসবে। বীর মাথা নেড়ে বলল, এখানেই থাকবে চাচু, আমি যেন তোমাকে দেখতে পাই। আচ্ছা বাবা, আমি এই যে জানালা বরাবর মাঠে দাঁড়িয়ে থাকবো। মৌটুসী বেরিয়ে যাওয়ার আগে চড়ুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চড়ুই পাখি যেমন বলেছি
একেবারে দুষ্টুমি করবে না। টিফিনে নুডলসটুকু খেয়ে নেবে, বোতলের সবটুকু পানি ফিনিশ করবে। ছুটি হলে আমি নিতে আসবো তোমাকে। চড়ুই একপাশে মাথা কাত করে সায় দিল। ওকে মাম্মা। মৌটুসি যেতে যেতেও পিছন ফিরে সতর্ক করলো মেঘকে। আমি না আসা পর্যন্ত মেইন গেটের বাইরে এক পাও দেবে না কিন্তু। চড়ুই হাতের তালু নেড়ে বড়দের মতো করে বলল, আচ্ছা আচ্ছা বুঝেছি, এখন এসো তুমি, টাটা। মৌটুসি চোখের আড়ালে চলে যেতে চড়ুই এবার ঘাড় ঘুরিয়ে বীরের দিকে তাকালো। বীর কোলের ওপর হাত দুটো ভাঁজ করে চুপচাপ হয়ে বসে আছে। এক মনে তাকিয়ে আছে চড়ুইয়ের ব্যাগে থাকা ডিজনি স্টিকারটার দিকে। চড়ুই এবার বীরের দৃষ্টি আকর্ষণ করে সহসা মিষ্টি হেসে বলল, হাই ফ্রেন্ড, তোমার নাম কি? চড়ুইয়ের কথায় বীর চোখ তুলে ওর চোখের দিকে তাকালো। সুন্দর করে তার নাম বলল। আজান বিল শিকদার। আজান বিল শিকদার? না, আজান বিল শিকদার। আমিও তো সেটাই বলছি, আজান বিল শিকদার। বীর এবার ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করলো। খাতা খুলে সেখানে কাঁচা হাতে বড় বড় অক্ষরে লিখলো, AZAN আজান, BIR বীর, SHIKDAR শিকদার, আজান বীর শিকদার। বয়সে খুব ছোট হলেও অসাধারণ চড়ুই ইংরেজি ডিকোডিং অর্থাৎ বানান করে পড়া মোটামুটি ভালোই পারে। সে এবার সময় নিয়ে একটা একটা করে অক্ষর পড়ে শব্দগুলো বানান করার চেষ্টা করলো। তারপর খণ্ড খণ্ড করে উচ্চারণ করলো। আজান বিল শিকদার। তারপর বীরের দিকে তাকিয়ে বলল, ও, তোমার নাম আজান বিল শিকদার? বীর মাথা নাড়িয়ে সায় দিল। হ্যাঁ, অনেক সুন্দর নাম, কিন্তু অনেক বড়। আমার তো মনে রাখার জন্য মুখস্থ করতে হবে। তোমার নাম কি? আমার নাম চড়ুই। তুমি আমার ফ্রেন্ড হতে চাইলে চড়ুই পাখি বলে ডেকো। চুলুই পাখি? চড়ুই না, চড়ুই পাখি, চড়ুই। চলই। ও চড়ুই হতাশ। এবার বড়দের মতো করে বলল, আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি হয়তো তোতলিয়ে কথা বলো, সমস্যা নেই, তুমি তোমার মতো করেই দেখো। তন্মধ্যে একজন টিচার এসে উপস্থিত হলেন ক্লাসে। কচি কাচার দলবল দাঁড়িয়ে সমস্বরে সালাম দিল। দু একজন ছাড়া বাকি সবাই দাঁড়ালো, তবে কেউ কেউ অপ্রস্তুত হয়ে বসে রইল। চড়ুই উঠে দাঁড়ানোর সময় বীরকেও দাঁড়াতে ইশারা করলো। টিচার হাসি মুখে সবাইকে বসতে বললেন। তারপর সুন্দর করে দুই একটি কথা বলে পরিচয় পর্বে চলে গেলেন তিনি। তার কথা মতো একদিক থেকে একে একে শিক্ষার্থীরা তাদের নাম বলছে। এবার চড়ুই আর বীরের পালা এলো। প্রথমে বীর দাঁড়িয়ে বলল, আমার নাম আজাল বিল শিকদার। বীরের প্রোনাউন্সিয়েশন শুনে টিচার একটু ইতস্তত হলেন। পাশ থেকে চড়ুই টুপ করে বলে উঠল, মিস, ওর নাম আজান বিল শিকদার। তখনই পেছন থেকে মোটা গলার একটা ছেলে কটু হেসে উচ্চস্বরে বলে উঠল। আরে তোতলা দে তোতলা। তার সাথে তাল মেলাতে পাশ থেকে কয়েকজন হিহি করে হেসে উঠল। টিচার দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গম্ভীর মুখে সেই ছেলেটির দিকে তাকালেন। তারপর মৃদু ধমকের সুরে বললেন। বীর বাধ্য ছেলের মতো চুপচাপ বসে পড়ল। হঠাৎ সৃষ্টি হওয়া ক্লাসের পরিস্থিতির কিছুই তার মাথায় ঢুকলো না। না তো তাকে নিয়ে করা কটূক্তি, না অন্য কিছু। মিসের ধমকে ক্লাসরুম আবার নিস্তব্ধ হয়ে এলো। চড়ুই তখনও পেছনে ঘাড় ঘুরিয়ে মোটা ছেলেটার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার চড়ুই দাঁড়িয়ে গিয়ে বলল, আমার নাম চড়ুই। চড়ুইকে স্কুলে নামিয়ে দিয়ে মৌটুসি সোজা চলে এলো সাহেব বাজারে। শহরের ব্যস্ত এই বাণিজ্যিক এলাকায় অবস্থিত একটি নামকরা সিঙ্গার কোম্পানির শোরুমেই তার বর্তমান কর্মস্থল। মার্কেটের পার্কিং লটে বাইক পার্ক করে মৌটুসি দ্রুত পায়ে শোরুমে এসে সোজা পেছনের গোডাউনে ঢুকে পড়ল। ঘাড় থেকে ছোট সাইড ব্যাগটা নামিয়ে একপাশে রাখলো। তারপর ড্রয়ার খুলে কোম্পানির লোগোযুক্ত গাঢ় কমলা রঙের একটি টি শার্ট বের করে নিল। টি শার্টটা মাথা গলিয়ে গায়ের ওপর নামাতে না নামাতেই তার বয়সী এক মেয়ে ভেতরে ঢুকলো। এই সময় মৌটুসিকে দেখে রুমু একটু অবাক হলো বোধ হয়। হাতের ব্যাগটা রেখে বলল, আরে মৌ, আজকে এত তাড়াতাড়ি যে? মৌটুসি টি শার্টের ভাঁজ ঠিক করতে করতে বলল, চড়ুইকে স্কুলে দিয়ে সোজা চলে এসেছি। মেয়েকে স্কুলে ভর্তি করালে? হ্যাঁ। কোন স্কুলে? বোটানিক্যাল কিন্ডারগার্টেন।
রুমু কপালে ভাঁজ ফেলে বলল, শুনেছি ওই স্কুলটাতে নাকি অনেক খরচ, প্রতি মাসে মোটা অঙ্কের বেতন দিতে হয়, তার উপরে বছরে নানা ধরনের ফিয়ের তো শেষই নেই। রুমু যে ঘুরিয়ে পেঁচিয়ে তার আর্থিক বহন ক্ষমতার ওপর প্রশ্ন তুলতে চাইছে তা বুঝতে বাকি রইল না মৌটুসির। চড়ুইকে এই স্কুলে ভর্তি করানোর সপক্ষে এখন সে চাইলেই অনেক যুক্তি দিতে পারবে, তবে এই মুহূর্তে মৌটুসি কথা বাড়াতে চাইল না। মলিন হেসে কেবল বলল, আসলে রুমু, স্কুলটা ভালো লেগেছে আমার কাছে। চড়ুইয়েরও খুব পছন্দ হয়েছে, ও খুব ইন্টারেস্টেড ছিল সেখানে পড়ার জন্য। হ্যাঁ, খরচটা একটু বেশি, দেখি কুলাতে না পারলে সামনের বছর ট্রান্সফার করিয়ে আনবো। দেখো যা ভালো মনে করো, তবে ভুলেও কখনো বিদ্যানিকেতনে ট্রান্সফার করিও না। পরনের কামিজের ওপরেই টি শার্ট জড়াতে জড়াতে বলল রুমু। মৌটুসি ভুরু কুচকে তাকালো। কেন? ওখানকার পরিবেশ একদম ভালো না। শুনেছি ওই স্কুলে নাকি একটু এদিক ওদিক করলেই টিচাররা বাচ্চাদের গায়ে হাত তোলে। ছোট বাচ্চা, এর চেয়ে ভয়ের কিছু আছে? এই দিক দিয়ে আবার একটু খরচ বেশি হলেও বাচ্চাদের ভালো স্কুলেই পড়ানো উচিত। এমন সময় দরজার বাইরে থেকে ম্যানেজারের ডাক ভেসে এলো, কাস্টমার এসেছে। রুমু বিরক্ত হয়ে দাঁত চিপে বলল, মানুষজনেরও খেয়ে দেয়ে কাজ নেই, এত সকাল সকাল কেউ মার্কেটে টিভি ফ্রিজ কিনতে আসে? নিজেরা শান্তিতে থাকবে না, আমাদেরকেও একটু থাকতে দেবে না। রুমুর বিরক্তি দেখে নিঃশব্দে অল্প হাসল মৌটুসি, নিচু স্বরে বলল, আসতে বলো রুমু, খলিল ভাইয়ের কানে যদি একবার যায় ভাববে আমরা এভাবেই তার কাস্টমার ভাগাই। দ্রুত হাতে নিজেদের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ড্রয়ারে গুছিয়ে রেখে গোডাউন থেকে শোরুমের সামনের দিকে বেরিয়ে এলো তারা। এখন প্রোডাক্টের সত্য মিথ্যে গুণগান গিয়ে কাস্টমারের মাথা খাওয়ার পালা। প্রথম ক্লাস শেষে সাফওয়ান ফিরার নিয়ে এসে দরজা থেকে বীরকে দেখলো। বীর আর চড়ুই একসাথে মাথা নুয়ে মন দিয়ে খাতায় কিছু একটা করছে। বীরকে স্বাভাবিক হাস্যোজ্জ্বল দেখে স্বস্তি পেল সাফওয়ান। ওকে চড়ুইয়ের সাথে ব্যস্ত থাকতে দেখে ফিরার নিয়ে আর ভেতরে গেল না, দরজা থেকেই ফিরে গেল সে। দ্বিতীয় পিরিয়ডের শুরুতে নীতি এলো ক্লাসে, এসেই সবার উদ্দেশ্যে বলল, এখানে আজান বীর শিকদারকে। নিজের নাম শুনে খাতা থেকে মুখ তুলে নীতির দিকে তাকালো বীর, কিন্তু কি করবে তৎক্ষণাৎ বুঝে উঠতে পারল না। ওকে নিশ্চুপ বসে দেখে চড়ুই নিচু স্বরে বলল, বীর, মিস তোমাকে ডাকছে তো, হাত ওঠাও। বলেই চড়ুই নিজেই বীরের হাত উঠিয়ে দিল। বীরকে হাত ওঠাতে দেখে নীতি জিজ্ঞেস করলো, তোমার নাম বীর? বীর ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নীতি এবার পরনের শাড়ির কুচি ধরে বীরের দিকে এগিয়ে এলো, ওর গাল টেনে দিয়ে বলল, বলেই চড়ুই নিজেই বীরের হাত উঠিয়ে দিল। বীরকে হাত ওঠাতে দেখে নীতি জিজ্ঞেস করলো, হাউ কিউট, লাইক ডেট, লাইক সাম। বীর বাবা, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে কেমন? আমি তোমার নীতি মিস, অবশ্যই মিসের চেয়েও বেশি কিছু। কোনো এক কারণে মনের চাপা উচ্ছ্বাসের আতিশয্যের পাশে বসা চড়ুইকে একটিবারের জন্য খেয়াল করলো না নীতি। বীরকে আদর করে চলে গেল সে। নীতি বেরিয়ে যেতেই দ্বিতীয় পিরিয়ডের টিচার এসে প্রবেশ করলেন ক্লাসে। সালাম জানিয়ে বসে চড়ুই বীরের মুখের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, তুমি কি নীতি মিসকে আগে থেকে চেনো বীর? বীর মাথা নেড়ে সহজভাবেই বলল, না, চিনি না। ও, কিন্তু আমি চিনি। দ্বিতীয় পিরিয়ড চলাকালীন সাফওয়ান একটু প্রাকৃতিক কাজ সারতে ক্যাম্পাসের বাইরে গিয়েছিল। কাজ সেরে ফিরে দেখলো টিফিনের ঘন্টা আরও আগেই বেজে গেছে। সে দ্রুত বীরের ক্লাসরুমের দিকে ছুটল। ভেতরে ঢুকতে চোখ গেল চড়ুইয়ের টিফিন বক্স থেকে নুডলস নিয়ে খাচ্ছে বীর। দেখে বোঝা যাচ্ছে বেশ মজা করেই খাচ্ছে, অথচ এই একই নুডলস বাড়িতে খাওয়াতে বাড়ির 3 জন পরিচারিকাকে হিমশিম খেতে হয়। সাফওয়ান এগিয়ে গিয়ে বীরের পাশে বসলো, মৃদু হেসে বলল, চাচু, বন্ধু খাবার খাচ্ছ? বীর হঠাৎ সাফওয়ানকে দেখে মৃদু চমকিত হলো। নুডলস মুখে নিয়েই অস্পষ্ট স্বরে বলল, সাফান চাচ্চু, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে দেখতে পাইনি। সাফওয়ান কালো একটা হ্যান্ডব্যাগ থেকে টিফিন বক্স আর ফিডার বের করতে করতে বীরের কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, চাচু, একটু পিপি করতে গিয়েছিলাম। বীর কথাটা শুনে ফিক করে হেসে দিল। সাফওয়ান স্যান্ডউইচ বের করে বলল, নাও বীর, তোমার ফ্রেন্ডের সাথে মিলেমিশে খাও। বীর চড়ুইয়ের দিকে তাকিয়ে বলল, চাচ্চু, ওর নাম চুলোই পাখি। সাফওয়ান একটা স্যান্ডউইচ চড়ুইয়ের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, বীরের চড়ুই পাখি, নাও তুমি খাও। চড়ুই স্যান্ডউইচটা নিল না, বরং হাত গুটিয়ে শক্ত হয়ে বসে রইল।
মাম্মা বলেছে অপরিচিত কারো কাছ থেকে কিছু না নিতে। চড়ুইকে নিতে না দেখে বীর বলল, চড়ুই পাখি নাও, আমার সাফান চাচ্চু হয়। চড়ুই কিছুক্ষণ গভীর পর্যবেক্ষক দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে রইল। সাফওয়ান মিষ্টি হেসে ওর দিকে স্যান্ডউইচ বাড়িয়ে রেখেছে। অবশেষে চড়ুই হাত বাড়িয়ে স্যান্ডউইচটা নিল। বীরের মুখে হাসি ফুটে উঠল, বলল, চড়ুই পাখি খাও। মাথা হেলে খাওয়ার এক পর্যায়ে চড়ুই মাথা তুলে দেখল বীর চুকচুক করে ফিটার থেকে দুধ খাচ্ছে। চড়ুই অবাক হয়ে জিজ্ঞেস করলো, বীর, তুমি এখনো ফিডার খাও?